সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছেড়ে দেওয়ার চেষ্টা করছে একটি চক্র, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে ৭১-এর ষড়যন্ত্রকারীরা। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচন এলাকায় তিনি আরও বলেন, ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদ চাপিয়ে দিচ্ছে। তবে কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। ভোটে জিতে এসে আন্দোলনকারী দলগুলোকে পিআর বাস্তবায়নের আহ্বান জানান মির্জা ফখরুল। এর আগেই নির্বাচনী মোডে বিএনপি। দলীয় মনোনয়ন জোটের আসন বন্টনের পাশাপাশি জামাতকে মোকাবিলায় হবে চ্যালেঞ্জ, দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। নীতি নির্ধারকরা বলছেন, চ্যালেঞ্জগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা হচ্ছে, ঠিক হচ্ছে কৌশলও। রাজধানীর মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুরে প্রাণী সম্পদ উপদেষ্টার প্রতিষ্ঠানেও হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। এদিন রাজধানীতে আলাদা দুটি স্থানে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উন্নীত করা সহ ৩ দফা দাবি আদায়। তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পাশাপাশি চলছে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি। বিকেলে অর্থ সচিবের সঙ্গে বৈঠকে বসবে শিক্ষকদের একটি প্রতিনিধি দল। এদিকে ক্লাসে এসেও শিক্ষকদের না পেয়ে ফিরে যেতে হয়েছে শিক্ষার্থীদের। এবার শুনবেন বিস্তারিত। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ঘোষণার পর গণসংযোগে মাঠে ময়দানে ছুটছেন বিএনপির মনোনীতরা। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেশকে আজ গিলে খাওয়ার চেষ্টা করছে ৭১-এর ষড়যন্ত্রকারীরা। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার টানে। ৭১ হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? এলাকায় ২৪ যারা করেছে তারাই সব করেছে, এদেরকে ধারণা দিচ্ছে না, ঠিক না? পরে সদর উপজেলার বরদেশ্বরী হাটে নির্বাচনী মতবিনিময় সভায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। জোর করে চাপিয়ে দিলে মানবে না জনগণ। এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জুলাই আন্দোলনকে শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চাওয়া সঠিক বিশ্লেষণ নয়। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান। বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে তাতে যখন আসে জুলাই ২০২৪, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা ৫ বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে। সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মঈন খান আরো বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের অগ্রভাগে রাখা যায়, কিন্তু ১০,০০০ কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়ে সফলতা এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অলিগলি, রাজপথ, নেতাকর্মীদের মিছিল, মিটিং আর শোডাউনে নির্বাচনী উত্তাপ। রঙিন পোস্টার আর ফেস্টুনের বর্ণাঢ্য প্রচারণা দেখে তা বোঝার উপায় নেই তফসিলের বাকি এখনো প্রায় ১ মাস।
তবে রাজনৈতিক দল ও সরকারের মাঝে দূরত্ব কমার কোনো লক্ষণ নেই। এর মাঝেই হঠাৎ করে বিএনপির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ নির্বাচন ঘিরে দলটির কৌশল কি তা এখনও স্পষ্ট নয়। প্রায় 17 বছর ক্ষমতার বাইরে থাকার পর যখন সামনে ক্ষমতার হাতছানি দেখছে, তখন বিভাজন তুঙ্গে মিত্রদের মাঝে। অভ্যন্তরীণ শৃঙ্খলাও নিম্নমুখী, ফলে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ জিতে আসার জন্য বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হলো এখন আমি মনে করি জামাত একটা দীর্ঘ হোমওয়ার্ক করেছে, তারা তৃণমূলে অনেকদিন কাজ করেছে, সুতরাং এটার একটা রিওয়ার্ড তারা পাবে। জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত, এখন গুছিয়ে আনার পালা। দলীয় শৃঙ্খলা, জোট কৌশল এবং মাঠের ঐক্য অটুট রাখতে মরিয়া দলটি। কারণ প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে ক্ষমতার এই পথে দলটিকে লড়তে হচ্ছে নিজের ভেতরকার অনিশ্চয়তার সঙ্গেও। দলটির ঘোষিত 237 আসনে জায়গা হয়নি অনেক হেভিওয়েট নেতার। তাদের বেশিরভাগই কথা বলতে নারাজ। তবে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সতর্ক প্রতিক্রিয়া জানালেন। ক্ষোভের সঙ্গে বললেন, তার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ার গৃহবধূর তকমায় আটকে গেছে। এরশাদ বিরোধী আন্দোলন আর এই হাসিনার 15 বছর আমি কি করিনি বলেন? আমি মার খাইছি, আমি রং পানি খাইছি, আমি কি রিমান্ডে নিয়ে গেছে, আমাকে জেলখানায় রাখছে, 80টা মামলার আসামি করছে। তারপরে 7 খণ্ড রামানপুরের সীতারামের মাসি, আমি এখন হারুনের বউ। এই সংকট আরও ঘনীভূত হবে জোট সঙ্গীদের জন্য রাখা আসনগুলোয়। ঢাকা 18-য় বিএনপির সম্ভাব্য প্রার্থী ছিল SM জাহাঙ্গীর। মনোনয়নের পর বাড়ির সামনে শুনশান নীরবতা, কর্মী সমর্থকদের চেহারায় স্পষ্ট তাদের মনের অবস্থা। জাহাঙ্গীরের মতে আরপিওর নতুন সংশোধনে জোটের নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। জোটের রাজনীতিতে এটা একটা এইবার বিশেষ করে চ্যালেঞ্জ হবে, এটা ঠিক। ব্যক্তি দেখে না, ধানের শীষ দেখে। তাই এইবারও এখানে যেহেতু হোল্ড রেখেছে, এটা তো একসময় হোল্ড উড্ডু করবে এবং একজনকে নির্ধারিত করবে। ইতিমধ্যে মনোনয়ন নিয়ে কোনো স্থানে দলটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে, এমনকি প্রতিপক্ষের হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দলটির নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে আলাপে মোটা দাগে 5টি চ্যালেঞ্জের কথা উঠে আসে। জনগণ ভোট দিবে দেশের। এসবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাভাবিকভাবে যারা এত বছর যাবৎ ত্যাগ তিতিক্ষা করে এই দলের জন্য কাজ করেছে, তারা তো অসন্তুষ্ট হবেই। আমরা যাদেরকে মনোনয়ন দিতে পারিনি তাদেরকে উপযুক্ত সম্মান এবং সুযোগ দেব। তাদের দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়ে গেছেন নমিনেশন থেকে, হয়তো তাদের বিষয়েও তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আসন ভিত্তিক সমঝোতা হবে নাকি জোট হবে? এই বিশ্লেষক মনে করেন 5 আগস্ট থেকে এমন অসম্ভব সব ঘটনা ঘটছে যা প্রতিনিয়ত রাজনীতির গতিপথকে প্রভাবিত করছে। বিএনপিকে এই অসম্ভব চিন্তা মাথায় রেখেই নির্বাচনী কৌশল ঠিক করতে হবে। সোমবার ভোর 3:45 সিসি ক্যামেরায় দেখা যায় বাইকে চড়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এসে দাঁড়ান দুজন ব্যক্তি। কিছুক্ষণের মধ্যে ব্যাগ থেকে ককটেল বের করে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ছুঁড়ে মেরে পালিয়ে যান তারা। তবে কেউ হতাহত হননি। রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান। সকাল 7:10। সিসিটিভিতে দেখা যায় হেলমেট পরা 2 মোটরসাইকেল আরোহী একই কায়দায় পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় প্রতিষ্ঠানটিতে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে। এই দিন রাজধানীর আলাদা 2টি স্থানে 2টি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর 5টায় গুলশানের শাহজাদপুরে বাসতলায় ভিক্টর পরিবহনের একটি বাসে ও সকাল 6টায় মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় হতাহত না থাকলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। নড়ে চড়ে বসেছে প্রশাসনও। বলছে প্রতিটি ঘটনায় আলামত সংগ্রহ করে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রত্যেকটা ঘটনাগুলোর সাথে কোনো যোগসূত্র রয়েছে কিনা এবং কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে, কারা এসব পরিকল্পনা করছে, তাদেরকেও আমরা দ্রুত শনাক্ত করব ইনশাআল্লাহ। ঘটনাস্থলগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে সোমবার 3য় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। বিভিন্ন স্কুলের শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে।
আন্দোলনকারীদের দাবি তাদের মর্যাদা নিশ্চিতে যৌক্তিক দাবি মানতে হবে, না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই বৈষম্য মেনে নেওয়ার মতো না, এই প্রশাসন আমরা মেনে নেব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারের এখানে অবস্থান করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। 10ম গ্রেড আমাদের ন্যায্য অধিকার। সারা দেশের স্কুলগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাঠদানে যে ক্ষতি হচ্ছে, পরবর্তীতে শুক্র শনিবার ক্লাস নিয়ে তা কাটিয়ে ওঠারও আশ্বাস দেন শিক্ষকরা। আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে না, সুতরাং আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে। আমরা প্রশাসনকে জানাবো আপনারা দ্রুত আমাদের বিষয়টা একটু সমাধান করেন। আমাদের প্রশাসন এবং আমাদের কর্তৃপক্ষের চেয়েও শিক্ষার্থীদের প্রতি আমাদের মায়া মমতা সবচেয়ে বেশি। এদিকে সারা দেশে স্কুলে এলেও ক্লাস নেননি শিক্ষকেরা। শিক্ষকদের ক্লাসে না পেয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা। গতকালকে আইছিলাম, ক্লাস হয়নি, খেলে চলে গেছি। আজকেও আইছি, ক্লাস হচ্ছে না, খেলে চলে যাব। গতকাল থেকে আমাদের ক্লাস বিরতি আছে, ক্লাস নিচ্ছে না। আজও এই একই অবস্থা, ক্লাস বিরতি আছে। বিকেলে অর্থ সচিবের সঙ্গে বৈঠক করবে শিক্ষকদের একটি প্রতিনিধি দল। এদিকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা। তাদের অভিযোগ, আশ্বাস পেয়েও নিয়োগ না পাওয়ায় এই লাগাতার অবস্থান।